কি বলছেন আপনি? ওর বাঁচার সম্ভাবনা মাত্র 30%? জিমিন চিৎকার করে উঠল ডাক্তারকে। হ্যাঁ মিস্টার পার্ক, মিস্টার জিওনের বেঁচে থাকার সম্ভাবনা 30%। তিনি পড়ে গিয়ে গুরুতরভাবে আঘাত পেয়েছেন, ডাক্তার বললেন, নিজের নোটপ্যাডের দিকে তাকিয়ে। জিমিন হাঁপাতে লাগলো। সে জাংকুককে হারাতে পারবে না, কোনোভাবেই না। হানি, আমি কথা দিচ্ছি, আমি বাড়ি ফিরবো। বস শুধু আমাকে কিছু কাজ শেষ করতে বলেছেন, কিন্তু আমি ফিরবো অবশ্যই। আমি তোমাকে কথা দিচ্ছি। জাংকুক ফোনে জিমিনকে বলল। ঠিক আছে, দুঃখিত যদি বিরক্ত করে থাকি। আমি সত্যি চিন্তিত। বাইরে খুব বরফ পড়ছে, আমি চাই না তুমি কোনোভাবে আঘাত পাও। আমি চাই না তুমি অসুস্থ হয়ে যাও। তুমি আমাকে কথা দিচ্ছ তো যে তুমি ঠিক থাকবে? জিমিন অনুরোধ করলো, ফোনটি শক্ত করে ধরে। প্রতিশ্রুতি দিচ্ছি মিমি, আমি রাস্তায় সাবধানে থাকবো। তুমি জানো যে আমি আমার ওয়াদা, আমার কথা কখনো আমি ভাঙি না। মিস্টার পার্ক, মিস্টার পার্ক, মিস্টার পার্ক। জিমিন চোখ খুলে ডাক্তারকে তাকিয়ে দেখল। আপনি এখন মিস্টার জিয়নকে দেখতে পারেন, ডাক্তার বললেন। আর জিমিন মাথা নাড়ল। সে ধীরে ধীরে দরজার দিকে গেল এবং হাতলে হাত রাখল। দুঃখিত জিমিন, মিস্টার জিয়ন হাসপাতালে আছেন। ইয়া আল্লাহ, ভাবল জিমিন। তারপর ধীরে দরজাটা খুলল। সে দরজা বন্ধ করে তাকালো জাংকুকের দিকে। তার দেহে নানান টিউব লাগানো, যন্ত্রের মাধ্যমে জীবিত রাখা হচ্ছে তাকে। দৃশ্যটা সহ্য করতে পারছিল না জিমিন। সে কখনো চায়নি এভাবে জাংকুককে দেখতে। ধীরে ধীরে সে বিছানায় কাছে গিয়ে বসলো, চোখ রাখলো জাংকুকের দিকে। সে জানতো জাংকুক জেগে নেই, তবু তার ঠান্ডা হাত দুটো নিজ হাতে নিয়ে রাখলো। এক মুহূর্তে বুঝলো কোনো উষ্ণতা নেই, সব কিছু ঠান্ডা জমাট। জাংকুকি, তোমাকে এত তাড়াহুড়ো করতে বলার জন্য দুঃখিত, কখনো ফোন করার জন্য দুঃখিত। হয়তো আমি যদি ফোন না করতাম তুমি আজ বেঁচে থাকতে, কিন্তু এখন তো জানি সেটা প্রায় অসম্ভব। জিমিনের গলা থেমে গেল, চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আমি দুঃখিত কুকি। জিমিন কাঁদতে কাঁদতে জাংকুকের ঠান্ডা হাত ছেড়ে নিজের মুখ ঢেকে ফেলল। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। সে ভেবেছিল ডাক্তার এসেছে, কিন্তু না, কেউ অপ্রত্যাশিত। ভিতরে আসতে পারি? লোকটি জিজ্ঞেস করলো। হাতে ধরে নিল টাইগার লিলি, জাংকুকের প্রিয় ফুল। হ্যাঁ হ্যাঁ আসুন। জিমিন চোখ মুছে আরেকটা চেয়ার টেনে বসার ইঙ্গিত দিল। লোকটি বসলো, ফুলগুলো এক পাশে ফুলদানিতে রেখে চুপচাপ তাকিয়ে রইল জাংকুকের দিকে। ওকে ওকে এভাবে দেখে খুব কষ্টের। লোকটি বলল। জিমিন মাথা নেড়ে সম্মতি জানালো। আবার চোখে জল আসছিল। খুব কঠিন, ফিসফিস করে বলল জিমিন। লোকটি জিমিনের কাঁধে হাত রেখে একটুখানি মৃদু হাসলো। আমি জানি জাংকুক লড়ছে বাঁচার জন্য। আমি বাজি ধরতে পারি যখন সে জেগে উঠবে প্রথমে সে তোমাকে জড়িয়ে ধরবে আর নিশ্চিত করবে তুমি ঠিক আছো কিনা। ঠিক আছে, লোকটি বলল জিমিনকে একটুখানি হাসিয়ে। হতে পারে, কিন্তু এখনও নিজের যত্ন নেওয়া দরকার, বলল জিমিন মুখে হালকা হাসি নিয়ে। আমি জানি সে নিবে। আমি ওকে হাই স্কুল থেকে চিনি। তার প্রথম ক্রাশ ছিলে তুমি, আর তোমার জন্য সে যে কোনো কিছু করতে পারতো, লোকটি বলল একটু মুচকি হেসে। হ্যাঁ, আমি ওকে পছন্দ করতাম। যখন সে নিজের অনুভূতির কথা বলেছিল আমি খুব খুশি হয়েছিলাম। জিমিন একটু মুচকি হেসে। তাহে, আমি এটা করতে পারবো না যদি সে না বলে, ঠোঁট কামড়ে পড়ল জাংকুক। প্রথমত সে তোমাকে প্রত্যাখ্যান করবে না। আমি নিশ্চিত সে সত্যিই তোমাকে পছন্দ করে। তুমি কি খেয়াল করেছো ওর চোখের চাহনি যখন তোমার দিকে তাকায়? দ্বিতীয়ত, সে অবশ্যই হ্যাঁ বলবে। তাই যাও। ত্যাং হেসে বলল। জাংকুককে ঠেলে দিল জিমিনের দিকে। ঠিক আছে, পারবো আমি, নিজেকে বলল জাংকুক এক গভীর নিঃশ্বাস নিয়ে। তারপর সে এগিয়ে গেল সেই ছেলেটির দিকে। সে বসে ব্যবসায় পড়াশোনা করছিল। ছেলেটি নাকের ওপর চশমাটা একটু ঠিক করে নিল। জাংকুকের কাছে সেটা অদ্ভুত মিষ্টি লাগলো। জাংকুক এগিয়ে বলল, হেই, তার চেনা খরগোশের মতো মিষ্টি হাসি দিয়ে। জিমিন তাকিয়ে দেখল, আর তার গালগুলো একটু হালকা লাল হয়ে উঠল। হেই, জিমিন বলল, থুতনি নিচে মুঠি রেখে স্বপ্নময় চোখে তাকিয়ে।
আমি কি উম, আমি কি এখানে বসতে পারি? লজ্জিতভাবে চেহারা নিয়ে হাত বাড়িয়ে জিজ্ঞেস করলো জাঙ্কুক। হ্যাঁ বসো, বলল জিমিন। আসুন দেখি। মুখে একটুখানি হাসি নিয়ে ছেলেটির দিকে তাকিয়ে। আমি খুশি যে সে এসেছিল, সত্যিই খুশি, বলল জিমিন চোখ নামিয়ে নিজের আঙ্গুলের আংটির দিকে তাকিয়ে। এই আংটিটাই যা জাংকুক তাকে দিয়েছিল জন্মদিনের উপহার হিসাবে। এটা ছিল এক প্রতিশ্রুতির আংটি। জাংকুকের কাছে তখন হীরের আংটি কেনার মতো অর্থ ছিল না, তাই সে কিনেছিল একটি সাধারণ সোনার আংটি। একটি প্রতীক যা বোঝায় একদিন সে যথেষ্ট সামর্থ্যবান হবে তাদের বিয়ের জন্য সুন্দর একটি আংটি কিনতে। আমিও খুশি। তারপর থেকে সে অনেক শান্তিতে আছে, বলে উঠল তেয়াং। জিমিনের দিকে তাকিয়ে হাসলো। তারপর চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। খুব কান্না শব্দ ভেসে এলো। তেয়াং ঘুরে তাকালো, দেখলো জিমিন কাঁদছে। সে এগিয়ে গিয়ে জিমিনকে জড়িয়ে ধরল। আমি জানি না জাংকুক ছাড়া আমি কিভাবে বাঁচবো। ওকে আমার দরকার, খুব দরকার। আমি 16 বছর বয়স থেকে ওর সঙ্গে আছি, এখন ওকে ছাড়া বাঁচতে পারবো না, কাঁদতে কাঁদতে বলল জিমিন। 10 বছর, 10 বছর ধরে জাঙ্কুকের সঙ্গে কাটিয়েছে সে। এখন নতুন কোনো জীবন সে কল্পনাই করতে পারে না ওকে ছাড়া। সে জেগে উঠবে, আমি জানি, অবশ্যই জেগে উঠবে। চেষ্টা করলো তেয়াং জিমিনকে শান্ত করার। ধীরে ধীরে জিমিন নিজেকে সামলে নিল, তেয়াংকে শক্ত করিয়ে জড়িয়ে ধরল। তার মনে হচ্ছিল যদি ছেড়ে দেয় তাহলে তেয়াংকেও সে হারাবে। আমি আছি এখানে জিমিন, আমি এখানেই আছি, ফিস ফিস করে বলল তেয়াং। জিমিন অবশেষে বাড়ি ফিরল। সে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ঘরের ফাঁকা নীরবতা যেন তার বুকের ভেতর ঢেকল। সে ঘৃণা করতে এই শূন্যতা। সে জাংকুককে ভীষণ মিস করছিল, তার চঞ্চল হাসি খুশি বয়ফ্রেন্ডটাকে। এখন ঘরটা নিস্তব্ধ। সে সোফায় বসে পড়ল, কালো টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। সূর্যের আলো তাতে প্রতিফলিত হচ্ছিল। এগুলো তুমি লিখেছিলে? চিঠিগুলো দিয়ে তাকে জিজ্ঞেস করলো জিমিন। জাংকুক মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর জিমিনকে জড়িয়ে ধরলো। তুমি অনেক দুশ্চিন্তা করছিলে, আমি শুধু নিশ্চিত হতে চেয়েছিলাম তুমি ভালো আছো কিনা। জাংকুক বলল মিষ্টি একটা হাসি দিয়ে। ধন্যবাদ কুকি, এই চিঠিগুলো পড়তে ভীষণ ভালো লেগেছে, বলল জিমিন। আর দুজনেই ভাগ করে নিল এক চুম্বন। জিমিন টেবিলের ড্রয়ার খুলে পুরনো চিঠিগুলো বের করলো। চিঠিগুলো এখন হালকা হলুদ হয়ে গেছে, তবু এগুলার প্রতি অক্ষর এখনও তার কাছে অমূল্য। দয়া করে জেগে ওঠো কুকি, প্লিজ। চিঠিগুলো বুকের সাথে চেপে জিমিন কেঁদে উঠল। জিমিন আবার হাসপাতালে ফিরে গেল। তার ভালোবাসার মানুষটি এখনও টিউবের ভেতর বাঁধা নিস্তব্ধ। দৃশ্যটা সহ্য হচ্ছিল না আর তার। এইবার তিয়াঙ্গ পাশে ছিল না, তাতে তার কষ্টটা আরও বেড়ে গেল। জিমিন জাংকুকের ঠান্ডা হাতটা নিজের হাতে নিল। চোখের জল থামাতে পারল না সে, কিন্তু সেই মুহূর্ত বেশিক্ষণ টিকল না। সে কাঁদতে কাঁদতে জাংকুকের হাত আরও শক্ত করে তুলল। কেঁদো না। জিমিন হঠাৎ থেমে গেল। সে জাংকুকের হাত ছেড়ে তার চারপাশে তাকালো। কে বললো এটা? সে উচ্চস্বরে বলল। তারপর চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়লো, গাল ভিজে গেছে। কেঁদো না। এবার সত্যি ভয় পেয়ে গেল জিমিন। চারপাশে কেউ নেই। তিয়াঙ্গ এই মুহূর্তে এখানে থাকতে পারে না। তাহলে কে বললো এই কথা? সে আতঙ্কে ঘরটা পর্যবেক্ষণ করলো। তার চোখ গেল জাংকুকের দিকে। মাথায় ঘুরতে লাগলো নানা চিন্তা। যদি কোনো অপরিচিত কেউ প্রবেশ করে থাকে তাহলে তাকে রক্ষা করতে হবে জাংকুককে, যেমন জাংকুক এতদিন তাকে রক্ষা করেছিল। তখনই আবার এক মৃদু কণ্ঠ শোনা গেল। বিশ্বাস হয় না তুমি আমাকে চিনতে পারছো না প্রিয়, বিশ্বাসই হয় তুমি আমাকে চিনতে পারছো না প্রিয়। জিমিনের শরীর অবশ হয়ে গেল। সে ধীরে ঘুরে তাকালো, একবার জাংকুকের দিকে, আবার ঘরের দিকে। না, এটা সম্ভব না। জাংকুক! জিমিন নড়তে পারছিল না। জাংকুক কি? এটা তুমি? চারপাশে তাকিয়ে জিজ্ঞেস করলো জিমিন। তারপর সে তাকালো বিছানায় শুয়ে থাকা জাংকুকের দিকে। অচেতন, নিস্তব্ধ। হঠাৎ তার কাঁধে যেন এক ভার নেমে এলো। তারপর কোমরের কাছে কিছু একটি স্পর্শ করলো। একটি স্পর্শ, একটি কম্পন, ঠিক যেমন কাঙ্কুক এক সময় করত।
জাংকুক এক সময় করতো। কি? ফিস ফিস করে বলল জিমিন, বুক কাঁপতে কাঁপতে। হ্যাঁ প্রিয়। হ্যাঁ ডার্লিং। তার বুকের ভেতর প্রজাপতি ওড়ার মতো অনুভব হলো। সে হাসলো, যদিও চোখে জাংকুককে দেখতে পারছিল না, তবুও তার কণ্ঠ শুনে হৃদয়টা ভরে উঠল। তোমায় খুব মিস করছি মিন। জিমিন লজ্জায় হেসে ফেলল, গাল লাল হয়ে গেল। জাংকুকের এমন প্রভাব সবসময় তার উপর ছিল। সে জাংকুককে দেখতে চাইল, কিন্তু এখন শুধু অনুভব করতে পারছিল তাকে। তোমার কণ্ঠ শুনে ভালো লাগছে কুকি, আমি সত্যি তোমার অনেক মিস করছি, বলল জিমিন কোমরের কাছে, যেখানে সেই উষ্ণতা অনুভব করছিল সেখানে তাকিয়ে। আমিও তোমায় মিস করছি, কিন্তু প্লিজ নিজের যত্ন নিও বেবি। জিমিন নিচের দিকে তাকালো। সে জানতো সে নিজের যত্ন নিচ্ছিল না। তার গাল কেমন শুকিয়ে গেছে, বুকের হাড় প্রায় দেখা যায়, ঘুমও ঠিক মতো হয় না, শরীর ক্লান্ত। হয়তো সেই কারণেই সে এখন জাংকুকের উপস্থিতি এত তীব্রভাবে অনুভব করছে। হয়তো ঘুমের অভাবে এই মায়া তৈরি হয়েছে, হয়তো। এই ভাবনাতেই জিমিন কেঁপে উঠল। যদি সে ঘুমিয়ে পড়ে তাহলে কি জাংকুকের কণ্ঠ আর শুনতে পাবে না? না, সেটা হতে পারে না, কোনোভাবেই হইতে পারে না। না, আমি নিজের যত্ন নিতে চাই না, আতঙ্কে ভরা কণ্ঠে বলল জিমিন। কেন না বেবি? দয়া করে নিজের যত্ন নেওয়া আমি চাই না তুমি অসুস্থ হয়ে যাও। ডার্লিং, আই মিস ইউ সো মাচ। জিনমিন অনুভব করলো তার কোমরের চারপাশে জাংকুকের হাত আরও শক্তভাবে জড়িয়ে আছে। ইস, লজ্জায় তার মুখ লাল হয়ে গেল। যদিও জাংকুক সাবধানে ছিল, তার পাঁজরের ব্যথার কথা মনে রেখেছিল। কিন্তু যদি আমি ঘুমিয়ে পড়ি, যদি তোমার কণ্ঠ আর না শুনতে পাই, বাচ্চা সুলভ ভঙ্গিতে ঠোঁট ফুলিয়ে বলল জিমিন। তার পিঠের দিক থেকে এক হালকা কম্পন অনুভূত হলো। সে জানতো জাংকুক হাসছে। মিমি, তুমি আমার কণ্ঠ শুনবে, এমনকি যদি ঘুমিয়েও পড়ো। যদি বিশ্বাস করো আমি আছি, তাহলে আমি আছি সবসময়, সত্যি। মিষ্টি একটা হাসি ফুটলো জিমিনের ঠোঁটে। হ্যাঁ প্রিয়, আমি থাকবো। তারপর সে কপালে এক উষ্ণ স্পর্শ অনুভব করলো। সে জানতো জাংকুক তাকে চুমু খেয়েছে। লজ্জায় জিমিনের গাল আরো গরম হয়ে উঠল। সে মরিয়া হয়ে জাংকুককে ছুতে চাইল, কিন্তু ধীরে ধীরে তার শরীরে ক্লান্তি নেমে এলো। জাংকুকের সেই স্পর্শ যেন মিলিয়ে যাচ্ছিল আরও। আর হঠাৎই সে ভয় পেয়ে উঠল। যেও না, আতঙ্কে চিৎকার করলো জিমিন। আমি আছি বেবি, ডার্লিং, সুইট হার্ট। বেশি হয়ে গেছে। আমি আছি ডার্লিং, আমি আছি সুইট হার্ট। আমি আছি জিমিনি, 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 জিমিনি। আমি আছি মিনি, ভয় পেও না। এখন ঘুমিয়ে পড়াশোনা। কোমরের কাছে আবার জাংকুকের গরম উষ্ণতা অনুভব করলো জিমিন। তারপর বুকের উপর নরম এক চাপ। জাংকুকের বুকে সে মাথা রাখলো। জিমিন হাসলো, চোখ ভারী হয়ে উঠলো। গুড নাইট হানি, আই লাভ ইউ, লাভ ইউ, ঘুম ঘুম কণ্ঠে বলল জিমিন। যখন আবার হালকা এক কম্পন অনুভব হলো, সে যেন জাংকুক আবারও তার পাশে, ঠিক আগের মতো। মাই কিউটি, জিমিন গনা বি রেড আ লট।